চলো আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারটার এমসিকিউ গুলো দেখে ফেলি। প্রথম প্রশ্নটা দেখো, কোন নগ্নবীজি উদ্ভিদের দিনিষেক ঘটে? দিনিষেক একটা ফেনোমেনা যেখানে দুইবার নিষেক হয়। একটা নিষেক হয় ডিম্বাণুর সাথে একটা পুংগ্যামিটার, আরেকটা হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পুংগ্যামিটার। তো এইটা সাধারণত আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। নগ্নবীজির একটা আছে যাদের মধ্যে দ্বিনিষেক ঘটে, সেটা হচ্ছে ইফেড্রা। তাহলে সব আবৃতবীজি প্লাস ইফেড্রা, এদের মধ্যেই আমরা কেবলমাত্র দ্বিনিষেক পাবো। তাহলে অপশন দেখো সাইকাস, পাইনাস, নিটাম, এরা সবাই নগ্নবীজি, তাহলে কেউ না, কেবলমাত্র ইফেড্রাই এখানটাতে দিনিষেক ঘটায়। তাহলে এটা আমরা আনসার করতে পারবো সহজেই। আরেকটা মনে রাখবা, ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। এরপর দেখো, পাম ফার্ন বলা হয় নিচের কোন উদ্ভিদকে? তোমরা জানো সাইকাসকে পাম ফার্ন বলা হয়। কেন? পাম ফার্ন, দুইটা পোর্শন আছে এখানটাতে, একটা হচ্ছে পাম আর একটা ফার্ন। তো সাইকাস যে গাছটা এখানে আমি যেটা দেখিয়েছি এটাই সাইকাস। এর পাতা দেখতে ফার্নের পাতার মতো, পাতা দেখো ফার্নের পাতার মতো, কিন্তু এর যে কাণ্ড বা গুড়ি এইটা দেখতে আবার পামের মতো। এই যে এটা পাম গাছ, এই জন্য এটাকে দুইটার কম্বিনেশনে পাম ফার্ন বলা হয়। একটু দেখে নিবা। এরপর আসো, সাইকাসের মূল দেহ কোন ধরনের? এটা যদি তুমি খুব ডিটেলসে জানতে চাও তাহলে আমার এর আগের যে ক্লাসটা আছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, প্রথম 3 মিনিট দেখো, ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, সংক্ষেপে যদি বলি, তোমার বইয়ে যে জীবগুলা বা উদ্ভিদগুলো আছে বোটানিতে, এখানটাতে আমরা হ্যাপ্লয়েড কোথায় পাবো, ডিপ্লয়েড কোথায় পাবো? আমরা ব্রায়োফাইটা এবং এর আগ পর্যন্ত যারা আছে সবারই মূল দেহ হ্যাপ্লয়েড পাবো, এবং এরপর টেরিডোফাইটা থেকে পরের সবাই ডিপ্লয়েড। তো দেখো সাইকাস এটা কোথায় আছে? নগ্নবীজির মধ্যে। তাহলে এইটা অবশ্যই ব্রায়োফাইটার পরে, এই জন্য এটা স্পোরোফাইটিক বা টুয়েন। হ্যাঁ, মনে রাখার জন্য আর কি, বাট এটা তো টুয়েন, এটা তো প্রুভড। তাই এখানে আনসার হচ্ছে খ। তুমি একটু দেখে নিও ক্লাসটা যদি না বুঝো। কোরালয়েড মূলে কোনটি পাওয়া যায়? কোরালয়েড মূল কোথায় থাকে? সাইকাসের মূলটাই হচ্ছে কোরালয়েড। কোরালের মতো দেখতে, অয়েড মানে মতো, কোরালের মতো দেখতে বল কোরালয়েড। তো এখানে থাকে কে কে? নস্টক এবং অ্যানাবিনা থাকে। এবং এই যে নস্টক এবং অ্যানাবিনা থাকে, নস্টক এবং অ্যানাবিনা সাইকাসকে কিছু নাইট্রোজেন দেয়, আবার সাইকাস থেকে কিছু পুষ্টি উপাদান নস্টক অ্যানাবিনা গ্রহণ করে। তো এই যে সহ অবস্থান, এটাকে আমরা কি বলি? মিথজীবিতা। তাহলে এই যে সাইকাসের মূল, এটাও কিন্তু একটা মিথজীবিতার আনসার উদাহরণ। তাহলে এখানে আনসার হচ্ছে নস্টক। এরপর আসো, সাইকাসের শস্য কোন ধরনের? খুব সিম্পলি বললে, নগ্নবীজির ক্ষেত্রে সব নগ্নবীজিতে আমরা হ্যাপ্লয়েড শস্য পাবো, দ্যাট ইজ এন সংখ্যক। আর আবৃতবীজির ক্ষেত্রে আমরা এখানে 3n সংখ্যক বা এখানটাতে কি বলে ট্রিপ্লয়েড শস্য পাই। এর কারণ কি? এর কারণ সেই দিনিষেক। কারণ তুমি দেখো, নগ্নবীজের ক্ষেত্রে দিনিষেক ঘটে না, শস্যটা যেভাবে থাকে প্রাইমারিলি, ও দেহ তো এমনিতেই যে প্রাইমারিলি যে এটা তৈরি করে সেটা এন থাকে, কেউ আসলো না ওর সাথে এনই থাকে, ওই এনটাই পরবর্তীতে শস্যে পরিণত হয়। কিন্তু এইখানটাতে যদি তুমি আবৃতবীজের কথা চিন্তা করো, তাইলে সেকেন্ডারি নিউক্লিয়াস অলরেডি 2n, ওদিক থেকে পুংগ্যামেট আসলো n, 2n প্লাস n মিলে 3n তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা একটু দেখিও। আর ইফেড্রার ক্ষেত্রে অবশ্যই যেহেতু দিনিষেক ঘটে, তাহলে ব্যতিক্রম। দিনিষেক ঘটলে 3n, না ঘটলে n। তাহলে এখানে সাইকাসের ক্ষেত্রে হ্যাপ্লয়েড হবে। এরপর দেখো পরের কোশ্চেন, উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু কোন উদ্ভিদে? ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় শুক্রাণু সাইকাসের, এবং এর শুক্রাণুর আরো কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত সব থেকে বড় হবে, আকৃতি কিরকম হবে দেখো, লাটিমের মতো, এবং এখানে অনেক ফ্লাজেলা থাকবে। বহু ফ্লাজেলা যুক্ত লাটিম আকৃতির সর্ববৃহৎ শুক্রাণু হচ্ছে সাইকাসের। এরপর দেখো নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? দুইটা শব্দ আছে এখানে, জীবন্ত, জীবচ্ছ। জীবন্ত মানে এখনো বেঁচে আছে, জীবাশ্ম মানে, জীবাশ্ম শব্দের অর্থ এরকম যে অনেক প্রাচীন কোনো কিছুর, অনেক প্রাচীন কোনো জীবের প্রিজার্ভড অংশ এখনো যেটা টিকে আছে, তবে মৃত। অবশ্যই অনেক পুরনো হলে মানা যাবে। এখন জীবন্ত জীবাশ্ম দিয়ে বোঝাচ্ছে যে অনেক পুরানো জীব, অনেক কিন্তু এখনো বেঁচে আছে। এরকম কি আছে? সাইকাস। সে কোন যুগে আবিষ্কৃত হয়েছে, কোন যুগে তার জন্ম, এখনো পর্যন্ত পৃথিবীতে টিকে আছে। এই জন্য সাইকাসকে কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। হ্যাঁ, জীবাশ্ম এর ইংলিশ হচ্ছে ফসিল। এখন আসো, এটা তো গেল জীবের ক্ষেত্রে, কিছু প্রাণীও আছে যাদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়, অনেক আগে থেকে পৃথিবীতে আছে। তার মধ্যে দুইটা নাম একটু মনে রাখবা, প্লাটিপাস আর ল্যাটিমেরিয়া বা ল্যাটিমেরিয়া কলামনি। এরপর আসো, আবৃতবীজী উদ্ভিদের শস্য কলা কিরকম? অলরেডি বলেছি, নগ্নবীজিতে হ্যাপ্লয়েড, আবৃতবীজিতে ট্রিপ্লয়েড। কেন সেটাও বলেছে। কোনটিকে ঘাসগোত্র বলা হয়? ঘাসগোত্র আমরা বইতে কি পড়েছি? পোয়েসি, গ্রামিনী বা গ্রামিনেসি। খুব সহজে মনে রাখা যায়, পোয়া, পোয়া থেকে পোয়েসি, এবং গ্রামে অনেক বেশি ঘাস টাস হয়, সো গ্রামিনী বা গ্রামিনেসি। তাইলে এখানটাতে আনসার হচ্ছে ঘ। তিনটা নামে একটু জানা লাগবে। কোনটি বেরি জাতীয় ফল? সো ফলের অনেক উদাহরণ আছে, তার মধ্যে সাধারণত দুইটা আসে, ক্যারিওপসিসের উদাহরণ কি আর বেরির উদাহরণ কি? বেরিতে দুইটা মনে রাখবা, টেস্টে টেস্টে দুইটা ফল, কলা আর টমেটো। কলা আর টমেটো। ক্যারিওপসিসে কে আছে? আমরা ধানটা মনে রাখবো, বা ঘাস গোত্রের ম্যাক্সিমামে ক্যারিওপসিস। ওকে, তাহলে এই দুইটা গেল। তাহলে নিচের কোনটা বেরি? কলা দাগাবো আমরা। এরপর দেখো বাকিগুলা, সরল ফল, যৌগিক ফল, গচ্ছিত ফল, প্রকৃত ফল, অপ্রকৃত ফল। একটু জানো, সরল ফল মানে
একটা ফলে একটাই বীজ আছে, ধরো নর্মালি আম, লিচু, এটা সরল ফল। এরপরে গুচ্ছিত ফল আর যৌগিক ফল। যৌগিক ফল মানে একটা মঞ্জরি ছিল, মঞ্জরিতে অনেকগুলা ডিম্বক ছিল, তো প্রত্যেকটা ডিম্বক বীজে পরিণত হলো। তাহলে একটা মঞ্জরিকে কেন্দ্র করে যদি অনেক বীজযুক্ত ছোট ছোট ফলের অংশ সাব ইউনিট তৈরি হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি? যৌগিক ফল। যেমন কাঁঠাল, অনেক বীজ বাট একটা মঞ্জরির এটা থাকে, দেখবা কাঁঠালের ভিতর দিয়ে একটা থাকে, মঞ্জরির মতো ঢুকানো থাকে। এরপরে গুচ্ছিত ফল হচ্ছে আতা, লোনা, এইগুলা। এখানে সেন্ট্রাল কোনো মঞ্জুরি থাকে না এবং প্রত্যেকটা ছোট ছোট ইউনিটই একটা ফলের মতো। গেল এটা, এই তিনটা। এরপরে প্রকৃত ফল, অপ্রকৃত ফল। প্রকৃত ফল মানে যখন শুধুমাত্র গর্ভাশয় ফলে পরিণত হয় সেটা প্রকৃত ফল, যেমন আম, লিচু। আর যখন গর্ভাশয় ছাড়াও অন্য অংশ ফলে পরিণত হয় সেটা অপ্রকৃত, আপেল, চালতা, এই দুটো মনে রাখবা, ঠিক আছে? সো এইগুলো একটু দেখে ফেলবা, বাট আসার মতো হচ্ছে বেরিয়ার ক্যারিওপসিস। এরপরে পোয়াসি গোত্রের অমরা বিন্যাস কোন ধরনের? পোয়াসির বৈশিষ্ট্যগুলো আমি এখানে লিখেছি। প্রথমত পুষ্পবিন্যাস স্পাইকলেট। স্পাইক আর স্পাইকলেট এই দুটো জানতে হবে। স্পাইক এর উদাহরণ কি? রজনীগন্ধা, তো বড় একটা স্টিকের মতো। যখনই কোনো শব্দ শেষে লেট পাবা, মনে রাখবা লেট মানে কোনো কিছু ছোট অংশ। বুকলেট ছোট বই, রুটলেট রুটের ছোট, মূলের ছোট অংশ, ক্ষুদ্র মূল। স্পাইকলেট স্পাইকের ছোট ভার্সন। তাইলে রজনীগন্ধা, বড় একটা রজনীগন্ধা চিন্তা করো, আর ধানের ফুল সার্চ করো গুগলে, এখন দেখবা ছোট রজনীগন্ধা এরকম স্টিকের মতো একটা জিনিস দেখা যায়। সো এই জন্য এটাকে স্পাইকলেট বলে। এরপরে অমরা বিন্যাস কি ধরনের হয়? বেজাল বা মূলীয় ধরনের হয়। এরপরে গর্ভমুণ্ড পালকের ন্যায় হয় এবং খুবই হালকা হয়, বাতাসে সহজে ভেসে যাইতে পারে, এজন্য দেখা যায় যে পরাগায়নটি খুব সহজ হয়। ধানের সাদা ফুল, এবং এখানে মানুষ তো আর প্রজনন করে না, বাতাসে উড়ে প্রজননটা হয় বা পরাগায়নটা হয়। তো এই পালকের ন্যায় হওয়ার জন্য এটা সুবিধা হয়। আচ্ছা, এবং ধরতেও সুবিধা হয়। দেখা যায় যে বাইরে থেকে যে পরাগ আসছে, গর্ভমুণ্ড সেটা সহজে ক্যাপচার করতে পারে, ও তো আর উড়ে যায় না। আর গর্ভাশয়টা এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। পরাগ ধানী যেটা একটা সর্বমুখ হয়, সর্বমুখ চারিদিক থেকে সে এক্সক্রিট করতে পারে, রিলিজ করতে পারে স্পার্ম গুলাকে। তো এতে যে সুবিধাটা হয়, সহজে বাতাসে ছড়িয়ে যেতে পারে, সার্কুলেট করতে পারে। আর ফলটা ক্যারিওপসিস হয়, এটা বলেছি। তাইলে গর্ভমুণ্ড পালকের নাই, পরাগধানী সর্বমুখ, এই দুটো আমার গুলাই যায়। তো গর্ভমুণ্ডটা পালকের নাই, পালকের মতো চারিদিকে ছড়াই আছে, কেউ আসলেই ধরে ফেলবে। আর এটাকে সর্বমুখ বলতেছি, চারিদিকে ছড়িয়ে দেবে। তাই এখন দেখো পোয়েসি গোত্রের অমরা বিন্যাস কোনটা? বেজাল বা মূলীয়। ওকে, এটা দেখলা, আর ধানের ছবি দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ধানের ফুলের কোনটি পোয়াসি গোত্রের ফল। বলেছি অলরেডি, ক্যারিওপসিস। এরপরে আসো ধানের পুষ্পবিন্যাস কোনটা? বলেছি স্পাইক, রজনীগন্ধা ছোট ভার্সন, ধানের ফুল স্পাইকলেট। সো আনসার ইজ স্পাইকলেট। মনে রাখবা লেট থাকা মানে ছোট ভার্সন। সর্বমুখ পরাগধানী কোন উদ্ভিদে পাওয়া যায়? সর্বমুখ অলরেডি বলেছি ধানের ক্ষেত্রে। এরপরে গমের বৈজ্ঞানিক নাম কি? কিছু এখানে ঘাস গোত্রের কিছু উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লাগবে, তার মধ্যে প্রথমে গম। দেখো গ কত নম্বর লেটার? 3 নম্বর। নামটা দেখো, ট্রাইটিকাম অ্যাস্টিভাম। ট্রাই মানে কি? 3, TRI, ট্রাই, ট্রাই মানে কিন্তু 2, মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4। সো এখানে ট্রাই মানে 3, সো গ 3 নম্বর লেটার, সো ট্রাই, ট্রাইটিকাম অ্যাস্টিভাম। মনে থাকবে, দাগায় আসতে পারবা ইনশাল্লাহ। শুধু শুনে যাও। জিয়ামাইজ, জিয়ামাইজ, জিয়া নামে একজন মানুষ ভুট্টা খাইতে খুব পছন্দ করে, তো ভুট্টার বৈজ্ঞানিক নাম জিয়ামাইজ। হর্ডিয়াম ভালগেয়ার, জব বা বার্লি। হরলিক্স কে দিয়ে বানাই? জব বা বার্লি দিয়ে বানাই, এই জন্য ওর নাম হরলিক্স হয়েছে হর্ডিয়াম থেকে। তো জব বা বার্লি দিয়ে হরলিক্স বানাই, ওর নাম হর্ডিয়াম, এই জন্য তার নাম হরলিক্স। এরপর স্যাকারাম অফিসিনারাম, স্যাকারাম, স্যাকারিন, মিষ্টি। সো কই থাকবে স্যাকারাম? কার নামে থাকবে? আখে, মিষ্টি বলে। আরেকটা থাকে ব্যাম্বুসা, ব্যাম্বুস, তুমি জানো ব্যাম্বু মানে বাঁশ, তাহলে হয়ে গেল। এরপরে আসো কোনটি ম্যালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য? ম্যালভেসি গোত্রে কি কি আছে বৈশিষ্ট্য দেখো? কচি অংশ মিউসিলাস পূর্ণ, আঠালো হবে। এরপরে দলমন্ডল কিরকম হবে? ফুলের পাপড়িগুলো টুইস্টেড থাকবে, তুমি জানো টুইস্টেড কিরকম হয়, একটা প্রান্তের উপর আরেকটা ওভারল্যাপ করে থাকবে। আর পরাগধানীটা কিরকম হবে? এক প্রকোষ্ঠী হবে, বৃক্কাকার হবে, এটা খুব ইম্পর্টেন্ট। পরাগধানীটা দেখতে বৃক্কের মতো হয়, এটা তো দেখা যায় ম্যাক্রোস্কোপিক, দেখবা বৃক্কের মতো হয়। এরপরে পরাগ রেণুটা কিরকম হয়? এটাও খুব ইম্পর্টেন্ট, বেশ বড় হয় এবং কণ্টকিত, কাটার মতো হয়। ছবি দেখো, কাটার মতো আছে, ভাইরাল যেরকম স্পাইক থেকে ওরকম। আর অমরা বিন্যাস অক্ষীয় হয়, ঠিক আছে? তো মালভেসির বৈশিষ্ট্য, পরাগধানী সর্বমুখ না, এটা ধানের বৈশিষ্ট্য ছিল। অমরা বিন্যাস অক্ষীয়, ইয়েস। পাতা লিগিউলেট না, গলমুন্ড পালকের না, তাহলে আনসার হচ্ছে খ। এরপরে আসো জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কয়টি? দেখো একটা ছবি আছে, এটা দেখলেই বুঝবা জবা ফুলের ম্যাক্সিমাম জিনিসে 5টা থাকে। প্রথমত গর্ভ কেশরের কথা বলেছে, তো এখানটাতে নিচে যে প্রকোষ্ঠ থাকে, গর্ভ প্রকোষ্ঠ, সেটাও কিন্তু 5টা থাকে। এবং তুমি এটা চোখে দেখতে পাবা, গর্ভ কেশর যে 5টা থাকে বাইরে থেকে দেখা যায়। দেখো যে দণ্ডটা উঠছে, এই দণ্ডটা চারিপাশে তো হলুদ ছোট ছোট গুঁড়া আছে, এইগুলা সবই পরাগধানী। এর মাথার দিকে 5টা জিনিস এভাবে ছড়াই গেছে, লাইটের মতো চারিদিকে ছড়াই গেছে, 5টাই আছে, ওগুলো রেড কালারের হয়। তো ওইগুলাই হচ্ছে এই সেই গর্ভমুণ্ড।
বা গর্ভকেশর, গর্ভকেশর যেটা, ওই কেশরটা তো উপর দিকে মুন্ড হয়ে প্রস্ফুটিত হয়, তাহলে এটা 5টা থাকে। পাপড়ি দেখো কয়টা থাকে? 5টা থাকে। ক্যালিক্স 1 2 3 4 5 5টা থাকে। এপিক্যালিক্স 5টা থাকে। সো ম্যাক্সিমাম জিনিস তুমি 5টাই পাবা। তাহলে আনসার হচ্ছে 5। এরপর আসো মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা? তো এখানটাতে উদ্ভিদের কচি অংশ মিশ্রস্পূর্ণ, একটু আগে তো বললাম, গেল হয়ে তাইলে মুক্তপার্শ্বীয় উপপত্র অনুপস্থিত না, মুক্তপার্শ্বীয় উপপত্র থাকে এখানটাতে, পরাগরেণু ক্ষুদ্র এবং কণ্টকিত না, বললাম বড় এবং কণ্টকিত। ফুটবলের কথা মনে রাখবা। আরেকটা হচ্ছে পুষ্পবিন্যাস স্পাইকলেট না, জবার ক্ষেত্রে পুষ্পবিন্যাস সলিটারি, একটা করে ফুল থাকে না, একটাই ফুল থাকে একটার মধ্যে, সো এটা সলিটারি। তাহলে এখানে আনসার হচ্ছে ক। ওকে, আর এখানে এভাবে প্রশ্ন না এসে মালভেসি না বলে কিন্তু বলতে পারে যে চুইকর বা মেস্তা পাট বা অমুক, এদের ক্ষেত্রে কাণ্ড কিরকম হয়। ঠিক আছে, তাহলে এখানে মালভেসিও বলতে পারে বা জবা বা এরকম স্পেসিফিক করে নামও জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, আরেকটা আসলে জবা ফুলের বৈশিষ্ট্য কোনটা? তো এখানে একটা সুন্দর বৈশিষ্ট্য আছে, এখানটাতে মুক্তপার্শ্বীয় উপপত্র থাকে। যারা দেখছো দেখবা, প্রথমে তো পাপড়ি আছে, তারপরে বৃতি উপবৃতি সবই আছে, নিচের দিকে ছোট্ট ছোট্ট প্রবৃদ্ধি বেরোয়, এগুলো হচ্ছে মুক্তপার্শ্বীয় উপপত্র। মুক্তপার্শ্বীয় মানে সাইড গুলো অ্যাটাচড থাকে না, মুক্ত থাকে, এবং এগুলো হচ্ছে উপপত্র, একদম নিচের দিকে দেখবা। আচ্ছা গেল, আর বাকিগুলো তো না। তাইলে এখানে আনসার হচ্ছে ক। তাইলে এই তো মোটামুটি এই টাইপের টপিক থেকেই প্রশ্ন আসে। আমি তোমাকে মালভেসিয়ার বইসে যে বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি, এইগুলো তুমি যদি একটু বুঝে মনে রেখে যাও, মোটামুটি কভার হয়ে যাবে। আর আগের গুলো তো বললামই, র্যান্ডম কোশ্চেন গুলো। তাহলে ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আর বাকি ক্লাসের জন্য চোখ রাখো আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে।